আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, যদি স্ক্রিনটা ঠিকমতো দেখা যায় আমাকে একটু আপনারা জানাবেন। ফাইন, সো ইউ গোনা স্টার্ট আওয়ার ক্লাস অন লিস্ট অফ হেডিং। অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ হেডিং আমাদের জন্য ওয়েট করছে, রাইট? আচ্ছা, তো আমি খুব স্লো যাব, প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে ধরে দিব এবং প্রত্যেকটা পয়েন্টের পরে আমার যারা প্যানেলে আছেন, I know you people are very much expert in this field. The reason is যে আপনারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন, অনেক জায়গা থেকে ইনফরমেশন আপনারা কি করেছেন, রিসিভ করেছেন। I think we can have very interactive session, right? আমি চাই যে আপনারা আমার সাথে ইন্টারঅ্যাক্টিভ একটা সেশনে আমরা যেতে পারবো। ফার্স্ট বিষয়টা হচ্ছে আপনাদের কি করা উচিত একদম বিগিনিং লেভেলে, যখন আপনি ট্রু ফলস নট এই যে লিস্ট অফ হেডিংটা আপনি করবেন, একদম আপনার ফার্স্ট কাজ কি? আপনাকে এটা বুঝতে পারতে হবে যে আমার কাজ কি। এই যে একটা কোয়েশ্চেন, আমরা জানি আইএলটিএস রিডিং এ অনেক রকম প্রশ্ন থাকে, এই যে একটা প্রশ্ন যেটাকে আমরা বলছি লিস্ট অফ হেডিং, এই প্রশ্নের ক্ষেত্রে একজন ক্যান্ডিডেটের কাজ কি, এটা হচ্ছে আমাদেরকে আগে বুঝতে পারতে হবে, রাইট? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক, যে আইএলটিএস আমাকে এখানে কি করতে বলছে। আমি কি বোঝাতে পারছি? গোলাম রাব্বি, ফাতিমা, শাকিল? আচ্ছা, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এটা বুঝতে পারা যে এই প্রশ্নে আপনার কাজটা কি, রাইট? এখন আপনি দেখেন যে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আমাদের কাজটা কি, আমরা সহজে বুঝিনি যে এখানে অনেকগুলো কি আছে, অপশন হিসেবে অনেকগুলো হেডিংস দেয়া আছে, রাইট? অনেকগুলো হেডিংস আমাদের এখানে দেয়া আছে। আর পরে আমাকে এখানে 1 থেকে 4 নাম্বার প্রশ্ন, 4টা প্যারাগ্রাফ বলা আছে, প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি, প্যারাগ্রাফ ডি এবং প্যারাগ্রাফ ই। এই 4টা প্যারাগ্রাফের জন্য আমাকে বলছে হেডিং চুজ করো। হেডিং চুজ করা মানে কি? ফর এক্সাম্পল, এই যে বি প্যারাগ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু প্যাসেজে যাই, এটা হচ্ছে বি প্যারাগ্রাফ। এখন আইএলটিএস চাচ্ছে আমাকে এই বি প্যারাগ্রাফের জন্য একটা হেডিং চুজ করার জন্য। হেডিং চুজ করা মানে কি? হেডিং কথার মানে কি যে একটা শিরোনাম, মেইন বক্তব্যটা কি, দ্য মেইন পয়েন্ট, রাইট? দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ এনি প্যারাগ্রাফ। যে কোনো একটা প্যারাগ্রাফের যেটার আপনি হেডিং চুজ করছেন, এর মানে হলো ওই প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা কি, সেটা আইএলটিএস আপনার কাছ থেকে শুনতে চায়। ক্লিয়ার কিনা আপনারা সবাই? সবাইকে আমার সাথে একমত এই পয়েন্টটায়? আপনি কোন একটা প্যারাগ্রাফের জন্য হেডিং চুজ করছেন, এই কথার মানে কি যে ওই প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা, আমি বারবার এই মেইন পয়েন্ট কথাটার মধ্যে আমি এমফেসিস দিচ্ছি, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে এইটা যে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে আমাদের আরো একটা কোয়েশ্চেন টাইপ আছে, যেটাকে আমরা বলি ইনফরমেশন লোকেটিং, রাইট? ওই ইনফরমেশন লোকেটিং কোয়েশ্চেন টাইপের সাথে হেডিং ম্যাচিং কে কিন্তু অনেকে কনফিউজ করে ফেলে, অনেকে গুলিয়ে ফেলে। এর পেছনে কারণ হচ্ছে এইটা যে লিস্ট, এর পার্থক্য বুঝতে পারে না আলটিমেটলি, যে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আমার কাজ কি, আর আরেকটা যেটা বললাম ইনফরমেশন লোকেটিং, ওইটার ক্ষেত্রে আমার কাজ কি। তো আমি আলাদা করে আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই পার্থক্যটা আপনারা যারা ধরতে পারছেন না বা বুঝতে পারছেন না, তাদের কিন্তু উত্তর নেওয়াটা ভুল হয়, রাইট? লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আমি কি করছি, একটা প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা আমার কি সেটা আমি করছি। তাহলে লিস্ট অফ হেডিং এর কনসেন্ট্রেশন কিসের উপর বলেন তুমি সবাই? মেইন পয়েন্টের উপরে। মেইন পয়েন্টের উপর। লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে একটা প্রশ্নের কনসেন্ট্রেশন হচ্ছে একটা প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা কি সেটার উপর। অন দি আদার হ্যান্ড, আপনার ইনফরমেশন লোকেটিং এর ক্ষেত্রে আপনার কাজ কি, যে একটা তথ্য কোনো একটা কোণায় পেলেই হলো, doesn't necessarily that piece of information has to be the central one, doesn't necessarily। ইনফরমেশন লোকেটিং এর ক্ষেত্রে তথ্যটা একটা কোণায় পেলেই হলো। আর লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে যে অপশনটাকে আপনি বলছেন এই প্যারাগ্রাফের জন্য হেডিং, ওই অপশনটা এই প্যারাগ্রাফের কোনো একটা কোণায় থাকলেই হবে না, ওই অপশনটা এই প্যারাগ্রাফের মেইন আইডিয়াটাকে কি রিপ্রেজেন্ট করতে হবে। এই কথাটা আপনাকে স্পষ্ট করে মাথায়, আমি সবাইকে বলবো একটু সেভ করে রাখেন, আদারওয়াইজ আপনি যখন সিলেক্ট করবেন উত্তর, অ্যান্সার ডিসাইড করবেন, আপনি কিন্তু ভুল করবেন। আমি বারবার বলছি, লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে একটা প্যারাগ্রাফের মেইন বক্তব্যটা কি সেটা টার্গেট করা হচ্ছে সবচেয়ে বেশি যৌক্তিক। আমি কি বোঝাতে পারলাম? Yes, sir. ওকে, ফাইন। আরো একটা কথা বলি, আপনি কি এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করবেন, স্যার আমি কি করে বুঝবো যে একটা প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা কি? Yes.
গোলাম রাব্বি, একটা প্রশ্ন হতে পারে কিনা যে একজন Yes, বিগিনারে exactly. যারা আমরা আছি, আমি কি করে বুঝতে পারবো, আমরা কি করে বুঝতে পারবো যে আপনার কি একটা প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা কি? এই তো Yes, sir. এই প্রশ্ন থাকতে পারে কিনা? আচ্ছা, Definitely. খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রাইট? আচ্ছা, তো আমি এই জন্য সবসময় বলি যে এটা তো অনেক উত্তর কিন্তু অনেক হতে পারে এই প্রশ্নের। তো আমি আপনাদেরকে আইএলটিএস এক্সামে হেল্প করার জন্য যেটা সবসময় বলে থাকি যে যেই পয়েন্টটা, ধরুন কোনো একটা লিস্ট অফ হেডিং এর অপশন নিয়ে আপনি কি কনফিউশনে পড়ে গেছেন, রাইট? কোন একটা অপশনে আপনি কনফিউশনে পড়ে গেছেন, তাহলে আপনি চিন্তা করবেন ওই অপশনটাকে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কোন একটা প্যারাগ্রাফে একের বেশি জায়গায় আপনি পাচ্ছেন কিনা। যদি কোনো একটা অপশন কোনো প্যারাগ্রাফের জন্য কি হতে যায়, হেডিং হতে যায়, তাহলে আপনাকে ওই অপশনটাকে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি ওই প্যারাগ্রাফের একের বেশি জায়গায় আপনাকে পেতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই আইডিয়াটা কেন্দ্রীয় আইডিয়া, সেন্ট্রাল পয়েন্ট। আদারওয়াইজ সেটাকে তো আপনার কি করতো না, একদম একের বেশি জায়গায় একটা প্যারাগ্রাফ এটাকে ঘুরে ফিরে আনতো না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? Yes, sir. এই পয়েন্টটা ক্লিয়ার কিনা? Yes, sir. স্যার মেইন আইডিয়াটা পুরো প্যাসেজে হচ্ছে বারবার ডিরেক্টলিও থাকতে Exactly. পারে, ইনডাইরেক্টলিও ইনডিরেক্টলি থাকতে পারে, বাট এটাকে এটা রিপিট থাকবেই। থাকবেই। একের বেশি জায়গায় আপনি কি করবেন, মেইন আইডিয়াটাকে আপনি ঘুরে ফিরে পাবেন। কারণ হচ্ছে কি, একটা প্যারাগ্রাফের কিন্তু মেইন আইডিয়া একটাই থাকে, বাকিগুলো থাকে সাপোর্টিং ডিটেলস। ক্লিয়ার? Yes, sir. তো লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে এই বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বুঝতে পেরেছি লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আমাদের কাজ কি? Yes. Yes, sir. মেজো ভাই, কোনো কনফিউশন আছে এই পয়েন্টটাতে? No, sir. ওকে, ফাইন। এবার আমরা যাব হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে ফাইন, সেটা হলো তার ফার্স্ট বিষয়টা হচ্ছে যে কোনো প্রশ্ন যখন আমরা করতে যাব আমাকে আগে বুঝতে হবে যে এই যে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে আমার টাস্কটা কি, রাইট? আমার কি কাজ। এরপর হচ্ছে এই যে একটা প্রশ্ন লিস্ট অফ হেডিং, এই প্রশ্নের মাধ্যমে আইএলটিএস আপনার রিডিং এর কোন সাব স্কিলটাকে চেক করতে চায়, আইএলটিএস এর উদ্দেশ্য কি, এটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যদি আইএলটিএস এর উদ্দেশ্যটা বুঝতে পারেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আমি যে ওয়েতে যাচ্ছি সেই ওয়েটা ঠিক আছে কিনা। আমি তো আপনাদের বলি যে আইএলটিএস এর বাজারে অনেক কিছু চলে, অনেক ভাবে আপনাকে এটা অনেকে করতে বলবে, রাইট? তো আপনাকে তখন এটা কোন ওয়েতে আপনি যাবেন এটা কিভাবে বুঝতে পারবেন, যে আপনি এটা বুঝতে পারেন যে আইএলটিএস আলটিমেটলি এই প্রশ্নের মাধ্যমে আপনার রিডিং এর কোন সাব স্কিলটা চেক করতে চায়। কেউ কি বলতে পারেন? Point of information. এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। দ্যাট মিনস আইএলটিএস বুঝতে চায় এটা যে আপনি একটা প্যারাগ্রাফকে দ্রুত পড়ে তার মেইন পয়েন্টটা বুঝতে পারেন কিনা, রাইট? এটাকে আমরা একটা ইংলিশ টার্ম দিয়ে বলি স্কিমিং। কি বলি এটাকে আমরা? স্কিমিং। রিডিং ফর দ্য ওভারঅল আইডিয়া। দ্যাট মিনস আপনি স্কিমিং করতে পারেন কিনা। আইএলটিএস চায় এই যে প্যারাগ্রাফ, বি প্যারাগ্রাফের জন্য আপনার কি লাগবে, আপনার একটা হেডিং চুজ করতে হবে। আইএলটিএস চায় যে আপনি পুরো প্যারাগ্রাফটা পড়ে দ্রুত এই প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা কি সেটা যেন আপনি সিলেক্ট করতে পারেন। আমরা কি বুঝতে পেরেছি? Yes, sir. Yes, sir. আচ্ছা, এতটুকু কথার পরে এবার হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। তাহলে আমরা এই প্রশ্নটাকে কিভাবে করব, এই তো এই নিয়ে তো Yes. আমি অনেক ক্লাস আপনাদের নিয়েছি। কিভাবে করবেন আপনারাই বলেন, কিভাবে করা উচিত আমাদের এটা? হুম, First, Anyone? fac- Right, facet টা পড়বো, প্যাসেজের মেইন আইডিয়াটা নিয়ে আমরা অপশন পার্টে গিয়ে ম্যাচ করানোর চেষ্টা করব, Right. করাবো। হ্যাঁ, ফাইন। আমি আপনাদেরকে এর আগেও বলেছি এই কোয়েশ্চেন টাইপটা করার কিন্তু অনেক ওয়ে আছে। লিস্ট অফ হেডিং কিভাবে করা যাবে এটা নিয়ে আপনি ইউটিউবে যান, আপনি ফেসবুকে যান, বিভিন্ন সেন্টারে যান, এক একজন এক এক ভাবে কিন্তু এটা আপনাদেরকে করার কথা বলছে কিনা বলেন? Yes. আচ্ছা, Yes, sir. তো আমি আপনাদেরকে এর আগে যখন লিস্ট অফ হেডিংটা করিয়েছিলাম তখন কিন্তু বলেছি এর মধ্যে একটা খুবই পপুলার ওয়ে হচ্ছে কি, ওই যে প্রশ্নের বাক্যের কিওয়ার্ড, এই যে এখানকার এই যে অপশনগুলো আছে, অপশনগুলো থেকে কিওয়ার্ড সিলেক্ট করে কিওয়ার্ডের ভিত্তিতে আপনার কি জবাব, একটা প্যারাগ্রাফের লিস্ট মানে কি হেডিংটা বোঝার চেষ্টা করা। এই পদ্ধতিটা আছে একদমই আপনাদের বলেছিলাম কনফিউজিং, কারণ আপনি একটা প্যারাগ্রাফ এখান থেকে একটা অপশন থেকে কিওয়ার্ড নিলেন, সেই কিওয়ার্ডটাকে আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি বি প্যারাগ্রাফে পেয়ে গেছেন, ও একটা তার এরপর আপনি বলবেন যে ওই 1 নম্বর অপশনটার কিওয়ার্ড যদি আপনি কোথায় পান,
বি তে পান, তখন আপনি বলবেন যে বি প্যারাগ্রাফের জন্য হেডিং হচ্ছে কি 1 নাম্বার অপশন। এই যে একটা অথবা দুটো শব্দের ভিত্তিতে আপনি এটা বলতে চাচ্ছেন যে একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কোনটা, এই প্রসেসটা অনেক বেশি কনফিউজিং। কারণ একটা দুটো শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কখনোই ওভাবে থাকে না, এটা বোঝা খুবই মুশকিল। এটা করতে গেলে হয়তো দেখা যাবে যদি 5-6টা আপনার প্রশ্ন থাকে, একটা অথবা দুটো আপনার বড় জোর কি হতে পারে, একটা অথবা দুটো আপনার বড় জোর হতে পারে, আমি আপনার সাথে দ্বিমত করছি না, একটা দুটো আপনি পাবেন। কিন্তু এতে করে কখনোই আপনি বলতে পারবেন না আপনার 80% অথবা 70% উত্তর কারেক্ট হয়ে যাবে। বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, তো আরেকটা পদ্ধতি আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম, সেটা হলো এইটা, যে অনেকে আবার এটা বলবে আপনাকে যে একটা প্যারাগ্রাফে শুধু তুমি একটা কাজ করো, যে এই প্যারাগ্রাফে তোমার হেডিং লাগবে, তো তুমি এই প্যারাগ্রাফের কি করো, জাস্ট প্রথম বাক্যটা পড়ো। জাস্ট কোনটা পড়বেন? এই যে প্রথম বাক্যটা আপনাকে প্রথমে বলবে, জাস্ট আপনাকে বলবে যে প্রথম বাক্যটা পড়ো, জাস্ট এই এতটুকু পড়েন প্রথম বাক্যটা, এখান থেকে এতটুকু পড়ে আর লাস্টের একটা বাক্য আপনি পড়ে আপনি গেস করেন যে পুরো প্যারাগ্রাফে আপনাকে কি বলার চেষ্টা করেছে, এবং সে আইডিয়ার ভিত্তিতে এবার আপনি অপশনে যাবেন, অপশন থেকে কোনটা কারেক্ট উত্তর সেটা আপনি চুজ করবেন। এটাও আপনি আমি আপনাদেরকে ডিসকারেজ করেছি, এটা আসলে সম্ভব না। যে আমরা যারা এই যে আমাদের ক্লাসে যে পার্টিসিপেন্টরা থাকে, আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখেন যে আপনি একটা প্যারাগ্রাফের জাস্ট প্রথম বাক্যটা আর জাস্ট লাস্ট বাক্যটা, এই দুটো বাক্য পড়ে কখনোই কি আপনি গেস করতে পারেন যে এই প্যারাগ্রাফের মেন বক্তব্যটা কি? মানে আপনার উত্তর যদি ইয়েস হয়, নো প্রবলেম, আপনি এটাতে যান। আপনার উত্তর যদি কি হয়, ইয়েস হয়, যে আমি হ্যাঁ একটা প্যারাগ্রাফের ফার্স্ট বাক্যটা পড়ে আর লাস্ট বাক্যটা পড়ে আমি বুঝতে পারবো যে এই প্যারাগ্রাফে কি বলেছে, এটা যদি হয়, হ্যাঁ রাখবো আমরা বলেন। এটা সবসময় হয় না, আর কিছু কিছু সময় টপিক রিলেটেড সেন্টেন্সটা আসলে উপরেই থাকে, যেটা দিয়ে ওই যে বোঝা যায় এই কথাটা আগেই বলেছে যে এই পরামর্শ দেওয়ার পেছনে যুক্তি হচ্ছে এইটা, যে আমরা যখন রাইটিং এর ক্ষেত্রে ফেরার ডেভেলপমেন্ট করাই আপনাদের, তখন বলি যে ফার্স্ট বাক্যতে কি থাকা উচিত, এটা টপিক সেন্টেন্স থাকা উচিত, যে বাক্য হ্যাঁ। পড়ে পুরো প্যারাগ্রাফে আপনি কি মানে বলেছেন সেটা বুঝতে পারে আপনার কি রাইট আপনার রিডার, এই তো এক্সামিনার যেন Yes, বুঝতে sir. পারে। একই যুক্তিটা হয়তো এখানে আপনি লাগাচ্ছেন, তাহলে আইএলটিএসও দেখা যাবে রিডিং এর ক্ষেত্রে তার প্রথম বাক্যে কি রেখেছে, টপিক সেন্টেন্স, তাহলে প্রথম বাক্যটা পড়লে তো আমি বুঝতে পারবো কি এই পুরো প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা হয়েছে, কি বলেন? ইয়েস Yes, স্যার। আচ্ছা, তাহলে এই যুক্তিটা আমরা একটু দেখি, আপনাদের একটু পরীক্ষা করে দেখি হয় কিনা। এই তো, তাহলে এটা দেখেন, ট্যুরিজম ইজ দ্য ম্যাস ফর্ম as we know it as know it today is a distinctly 20th century phenomenon। এই কথার মানে কি বলেন? কে বলতে পারবে? ট্যুরিজম ইন দ্য ম্যাস ফর্ম, মানে একদম ব্যাপক বড় হারে ব্যাপকভাবে পরিসরে, হ্যাঁ একদম ব্যাপক পরিসরে, as we know it today, আমরা এখন যেভাবে এটাকে জানি, is distinctly, মানে ডিস্টিংক্ট মানে স্পেশালি এটা কি আলাদা 20th সেঞ্চুরির একটা ফেনোমেনন, মানে এটা হলো শুধু মানে 20শ শতাব্দীর মানে 20th সেঞ্চুরির একটা বিষয়, স্বতন্ত্র একটা হ্যাঁ। বিষয়। তাই এবার আলাদা আপনি একটা বলেন যে বিষয়। এই প্যারাগ্রাফের মেইন বক্তব্যটা কি? এই সেন্টেন্স পড়ে তো বলা Master. পসিবল, এটা তো হুম কি হতে পারে এটা? এটা তো জাস্ট একটা ম্যাস তথ্য ট্যুরিজমটাই বলছে, ম্যাস টুরিজমটাই বলছে। ম্যাস ট্যুরিজম নিয়ে কথা বলবে, এরা পুরো প্যাসেজই তো আপনার ট্যুরিজম নিয়ে, হ্যাঁ, এটা দিয়ে কখনো কি এই প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা বোঝা যাবে? বা অনেকে বলতে পারে এই প্যারাগ্রাফে শুধু আপনার কি 20th সেঞ্চুরিতে ট্যুরিজমের কি হয়েছিল তা নিয়ে কথা বলবে। এখন 20th সেঞ্চুরি তো আপনার এর পরেও আছে, দেখেন এই প্যারাগ্রাফে দেখেন এখানেও কি 1992 মানে কি এটাও তো 20th সেঞ্চুরি, Yeah. তাই আছে কিনা? মানে অনেক ইস্যু তো থাকবে, তার মানে এই দেখেন 1992, তার মানে এটাও তো নাকি 20th সেঞ্চুরির মধ্যে পড়ে। তাহলে দুটো প্যারাগ্রাফে তো একই আইডিয়া কখনোই আসবে না। দ্যাট মিনস উত্তরটা হলো ক্লিন, একদম পরিষ্কার, যে একটা ফার্স্ট সেন্টেন্স পড়ে এক পুরো প্যারাগ্রাফের মেইন আইডিয়া বুঝতে পারবে এমন লোকের সংখ্যা খুবই কম। আমি বলছি না এটা ইম্পসিবল, আমি বলছি এটা সবার জন্য পসিবল না, না, আর যাদের জন্য পসিবল সেই সংখ্যাটা খুবই কম, যে Yes, জাস্ট exactly, প্রথম বাক্য sir. পড়ে আর লাস্টে একটা বাক্য পড়েই সে গেস করবে পুরো প্যারাগ্রাফে কি বলেছে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এনিওয়ান আমার সাথে ডিসএগ্রি করবেন কোনো পয়েন্টে? No, sir. ফাইন, এই হচ্ছে মেইন পয়েন্ট। তার মানে আমরা ওই যে প্রথম একটা বাক্য পড়ে আর শেষের একটা বাক্য পড়ে আমি বুঝে যাব পুরো প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা কি, এই ওয়েটাকে আমরা আসলে আলটিমেটলি রিলাই করতে পারি না এটার উপরে। গোলাম রব্বি কি বলবেন, রিলাই করতে পারবো আমরা এটার উপর?
ডেফিনেটলি নট স্যার। না, তাহলে আমার জন্য উপায় থাকলো কি? তা আমি এই জন্য আপনাদেরকে এর আগে যখনও পড়িয়েছি আপনাদেরকে অনেক যুক্তি তর্কের মাধ্যমে ফাইনালি বলেছি যেই প্যারাগ্রাফের আপনার কি লাগবে, হেডিং লাগবে, আপনি এই পুরো প্যারাগ্রাফটাকে A to Z পড়বেন। পড়তেই হবে, কোনো অপশন এটা নেই। A to Z আপনি পড়েন যদি আপনি অধিকাংশ উত্তর কারেক্ট করতে চান। আমি কি বোঝাতে পারছি? আর যদি বলেন স্যার আমার এখানে 6টা প্রশ্নের মধ্যে একটা বা দুটো হলে আমি খুশি, তাহলে এবার আপনি কি যা ইচ্ছে তাই করেন, তাহলে আপনার জন্য তো আর কোনো কথা বলার আর দরকার নাই। আমার আন্দাজে মারলেও তো অনেক সময় দেখা যাবে একটা হয়ে যাবে, হয়ে যাবে। তাই না? আপনার এখানে যতগুলো সবগুলোতে যদি এই 1 1 1 1 দিয়ে যান, দেখা যাবে ভাগ্য ভালো থাকলে ওখান থেকে একটা লেগেও যেতে পারে। যেহেতু আপনার টার্গেট যদি একটা হয় অথবা দুটো হয়, তাহলে আপনাকে তো আর কি শেখাবো? আমি কি বোঝাতে পারছি? যারা টার্গেট করছেন যে না আমার যদি 6টা প্রশ্ন থাকে আমি মিনিমাম যেন 5টা পাই অথবা 6টাই যেন আমি কারেক্ট করতে পারি, তাদের জন্যই তো পড়াশোনা, কি বলেন? Yes, Yes, sir. sir. আচ্ছা ফাইন। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ আপনাদের কি করতে বলেছি আমি, একদম যেই প্যারাগ্রাফের আপনার হেডিং লাগবে পুরো প্যারাগ্রাফটাকে আপনি কি করবেন? পুরোটা পড়তে হবে। করবো। হ্যাঁ, ফাতিমাকে শুনতে পাচ্ছেন? Yes, sir. তাহলে আপনাকে কি করতে বলছি আমি, বলেন তো? পুরো প্যারাগ্রাফটা পুরো আপনাদেরকে প্যারাগ্রাফটা আমি, পড়তে হবে। Yes, রাইট। sir. Question এখন আমি তো বলেছি এটা শোনার পর হয়তো আপনাদের মধ্যে যেই প্রশ্নটা উদ্রেক হবে সেটা হবে এক্ষেত্রে আমার সময় বেশি লাগবে কিনা, রাইট? আমি আগেও আপনাদের বলেছি যে এক্ষেত্রে আলটিমেটলি সময়টা আপনার যদি মনে হয় বেশি লাগবে, এই সময়টাকে আপনি কি করে ম্যানেজ করা যায় সে ওয়ে কিন্তু আমি আপনাদেরকে আগেও বলেছি, আজকেও বলে দিচ্ছি। 1 নাম্বার আমি আপনাদের বলেছিলাম যদি আপনি স্কিমিং করতে হয় কি করে, কারণ এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যে সাব স্কিল দরকার সেটা হচ্ছে কি স্কিমিং। স্কিমিং মানে কি, কিভাবে অনেক দ্রুততম সময়ের মধ্যে একটা প্যারাগ্রাফ অথবা কি একটা প্যাসেজের মেইন আইডিয়া এটা বোঝা যায়, সেটাকে আমরা কি বলছি, স্কিমিং বলেছি। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে স্কিমিং কি এবং কিভাবে, এটা লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন, রাইট? ওখানে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। এটা বলেছিলাম 1 নাম্বার ওয়ে। 2 নাম্বার ওয়ে আপনাদের বলেছিলাম কি, Can no, sir. 2 নাম্বার বলছে রিডিংটাকে Rereading. অ্যাভয়েড। Yes, sir. Avoid reading. আমরা অনেকে আছে দেখবেন যে এই একটা বাক্যকে সে 2-3 বার করে পড়বে, তো আপনি একটা বাক্যকে 2-3 বার করে যদি পড়েন তো আলটিমেটলি আপনার অনেক সময় লাগবে। যৌক্তিক কথা। কারণ আপনাদেরকে আমি বলেছিলাম যারা চাচ্ছেন যে আমি হেডলাইন ম্যাচিং এর ক্ষেত্রে উত্তরগুলোকে একদম বুঝে শুনে নিব এবং আমার যে সময়ের মধ্যে আমি উত্তর করে শেষ করব, আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ ছিল যে রিডিংটাকে কন্ট্রোল করা। চেষ্টা করেন যাতে একবার পড়েই একটা বাক্যকে মোটামুটি তার মিনিংটা আপনি ধরতে পারেন। তাহলে 1 নাম্বার বলেছি স্কিমিং করতে পারা, 2 নাম্বার বলেছে কি রিডিংটাকে অ্যাভয়েড করা, আর 3rd বলেছি আপনাদের কি মাল্টিটাস্কিং করতে পারা, রাইট? এটা একদিন ক্লাসে আবার দেখিয়েছি আপনাকে মাল্টিটাস্কিং আপনি কিভাবে করবেন। আলটিমেটলি এই 3টা কথা যদি আপনার মাথায় থাকে তাহলে কখনোই আপনার সময় নিয়ে যে টেনশন এটা আর থাকার কথা না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আইএলটিএস এ একটা রিডিং এ ভালো ব্যালেন্স স্কোর করবেন, লিস্ট অফ হেডিং এর মতো একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন টাইপে আপনি 80% 90% উত্তর আপনি কারেক্ট করবেন, আর আপনি একটু কষ্ট করবেন না, আপনি একটু দায়িত্ব নেবেন না, তা কিন্তু হয় না। কি বলেন মেজো ভাই, তা হয় নাকি? Yes, sir. তাহলে আপনাকে স্কিমিংটা কি করে করতে হয় তার উপর কাজ করতে হবে, রিড কি করে আপনাকে কি কমানো যায়, Avoid রিডিউস করতে করা হবে। যায়, তা অ্যাভয়েড করা যায়, তা আপনাকে শিখতে হবে। আর আরেকটা ক্লাসে আমি দেখিয়েছি মাল্টিটাস্কিং করে কি করে কি টাইমটা সেভ করা যায়। Time to save বোঝাতে করা পারছি? Yes. আচ্ছা, এবার হচ্ছে এই আলোচনাগুলো কিন্তু আমার খুব পুরাতন আলোচনা। আজকে যে ইস্যুটার জন্য মেজো ভাই রিকোয়েস্ট করেছিল যে একটু লিস্ট অফ হেডিংটা নিয়ে করা যায় কিনা, তার পিছনে একটা যুক্তি আপনাদের বলি। সেটা হলো ধরেন আপনার লিস্ট অফ হেডিং এর একটা উত্তর ভুল হলো, কি বললাম ফাতিমা, লিস্ট অফ হেডিং এ আপনার একটা উত্তর কি ভুল হয়ে গেল। এখন ভুল হয়ে যাওয়াটা কিন্তু কোনো প্রবলেম না, এটা হচ্ছে রেজাল্ট, রিজন না। এটা রেজাল্ট হলো কি উত্তরটা ভুল হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ভুলটা কেন হলো। এই কেনর উত্তরে আমি আপনাদের সবসময় বলি যে লিস্ট অফ হেডিং যদি ভুল হয় তাহলে ভুল করার জায়গায় কোথায় কোথায় আছে। 1 নাম্বার হচ্ছে যখন আপনি একটা প্যারাগ্রাফকে পড়ছেন, A to Z কি একটা প্যারাগ্রাফকে আপনি কি যখন পড়ছেন, প্রথম ইস্যুটা এটা হতে পারে যখন আপনি পড়ছেন, আপনি পড়ার পর আপনি বুঝতে পারছেন না আলটিমেটলি যে আপনি কি পড়ছেন, আপনি পড়ে আপনার ব্রেইনে কোনো কিছু স্টোর হচ্ছে না। আমি কি ঠিক বলছি কিনা?
Yes, sir. Yes, sir. আমরা অনেকে লিস্ট অফ হেডিং করছি, অনেকে অনেক পড়ছি। ঝামেলা হলো এটা যে আমি যখন একটা প্যারাগ্রাফ পড়ি, পড়ার সময় হয়তো বা আপনি বুঝতেই পারছেন না যে what you are reading, রাইট? আপনি যখন পড়ছেন, when you are reading what you are reading, যখন পড়ছেন আপনি একটা বাক্য পড়ার পর যদি কেউ জিজ্ঞেস করে হেই কি পড়লা, কি বুঝলা, আপনি উত্তর নাই। তার মানে একটা হতে পারে আপনি পড়তে হয় কি করে সেটাই আপনি জানেন না। ট্রাস্ট মি, আমি আপনাদের সবাইকে বলছি with due respect, right? I respect all of you. I have deep sympathy and I have gratitude for all of you. ওই জায়গা থেকে আপনাদের বলছি, সবাইকে নিজেকে জিজ্ঞেস করেন, সত্যি কি আপনি ইংলিশ বাক্য পড়ে তার মিনিংটা বুঝতে পারছেন, রিসিভ করতে পারছেন মিনিংটা? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে হচ্ছে রিসিভ যদি আপনি কেউ করতে পারছেন, ঠিক আছে, আপনি রিসিভ করতে পারেন। এরপর হচ্ছে আপনি কি ব্রেনে ওই ইনফরমেশনটাকে, একটা প্যারাগ্রাফের যে বক্তব্যটা, মেইন বক্তব্যটা কি, সেটা কি আপনি ব্রেনে স্টোর করতে পারেন? নাকি পড়তে পড়তে যা বুঝছেন পড়া শেষ, তো ব্রেন থেকে সেটাও কি শেষ? মেজো ভাই, যা পড়া শেষ, ব্রেনের সাথে কি ওইতে তথ্যটাও কি আর ব্রেনে নাই? তাহলে আপনি যখন সিদ্ধান্ত নিবেন, এরপর এই আইডিয়াটা কি তা বোঝার পর যখন আপনি এখান থেকে উত্তরটা আপনি ডিসাইড করবেন, তখন তো আপনি রিমেম্বার কি করে করবেন যে আপনি কি পড়ে আসছেন? এই জন্য আমি 3টা কথা আপনাদের বলি। 1 নম্বর হচ্ছে RSR, আমি অনেক বলি এটা। ফার্স্ট আর মানে হচ্ছে রিসিভ করতে পারা, এরপরে S মিন্স হোয়াট, স্টোর, আর এরপরে আর মানে হচ্ছে রিমেম্বার, অথবা অনেকে রিটেনশন বলে, রাইট? তাহলে RSR একটু লিখে রাখেন, এই 3টা কথা খুবই গুরুত্বপূর্ণ। RSR, ফার্স্ট আর রিসিভ, এরপরে S মানে কি স্টোর, এরপরে আর মানে রিমেম্বার অর রিটেনশন। না, আপনাকে রিসিভ করতে পারতে হবে যখন আপনি পড়ছেন, এরপরে স্টোর করতে পারতে হবে, এন্ড ফাইনালি আপনি যখন সিদ্ধান্ত নেবেন আপনাকে এটা রিমেম্বার করতে পারতে হবে অথবা রিটেন করতে পারতে হবে। ক্লিয়ার? Yes, এখন আপনার যদি ভুল হয়, যদি পাপড়ি একটা উত্তর ভুল করে, তখন পাপড়ি নিজেকে জিজ্ঞেস করা উচিত, পাপড়ি কি ইংলিশ পড়ার সময় ঠিকই কি রিসিভ করতে পেরেছিল? পাপড়ি নিজেকে জিজ্ঞেস করেন। এবার আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনাকে ঠিকই কি মাথায় ছিল কিনা, স্টোর করতে পেরেছিলেন কিনা। এই আরেকটা হচ্ছে, যখন আপনি অপশন থেকে উত্তরটা নিচ্ছেন, তখন কি আপনি ওই ইনফরমেশন যেটা প্যাসেজ থেকে পেয়েছেন আর এখানেই অপশনে যা আছে, এই দুটো তথ্যের মধ্যে আপনি ক্রস এক্সামিন করে সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছতে পারলেন কিনা? ট্রাস্ট মি, এইটা ছাড়ার কোনো কথা নাই এখানে, আর কোনো ম্যাজিক নাই। ট্রাস্ট মি, আমরা ম্যাজিশিয়ান না। ট্রাস্ট মি, আমরা আইএলটিএস পড়াই, এর মানে কেউ বলতে পারবে না যে আমি ম্যাজিকের মতো স্কোর আপনাকে পাইয়ে দিব। এই সমস্ত আজগুবি গাঁজাখুরে কথা ওরাই বলে যারা বিজনেস করে। উই আর ফ্যাকাল্টি, উই আর ট্রেনার, প্রফেশনাল। আমি আমার মুখ থেকে এটা বলতে পারি না, আমি ল্যাঙ্গুয়েজ ট্রেনার, আমি কি করে আপনাকে এটা বলবো? এই জন্য আমি যেটা বলছি যে ফার্স্ট আপনাকে প্যারাগ্রাফ যখন পড়ছেন একটু বুঝতে পারছেন কিনা এটা শুনতে চাই, রিসিভ করতে পারছেন কিনা এটা জানতে চাই, স্টোর আছে কিনা এবং সিদ্ধান্ত নিতে পারেন কিনা। তো চলেন, অনেক সময় হচ্ছে আমরা একটা করি, তাহলে কি বলেন? স্যার এটা বুক নাম্বার কত? এটা কেমব্রিজ 10 থেকে দেখাচ্ছি আপনাদের। তো চলেন তাহলে আমরা এই প্যারাগ্রাফটা সবাই একটু পড়ি, পড়ে একটু বোঝার চেষ্টা করি, এরপর আমরা কিভাবে একটা উত্তর নিতে হয় এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ফাইন, ঠিক আছে। কি বলছে দেখেন, ট্যুরিজম ইন দ্য mass form as we know it today is a distinctly 20th century phenomenon. তার ট্যুরিজম হচ্ছে আলটিমেটলি কি 20th century একটা বিষয়। এর মানে হলো 19th century-তে এটা খুব একটা কি হয়তোবা ছিল না ওভাবে এটা অতটা কি ব্যাপক হারে ছিল না। ফাতিমা আছেন কিনা? Yes, sir. ওকে, এরপরে যাই। Historians suggest that the advent of mass tourism began in England during the Industrial Revolution with the rise of middle class and the availability of relatively inexpensive transportation. তারপর হিস্টোরিয়ানরা বলছে যে এর পেছনে কারণ কি, এটা মেইনলি কোথায় ঘটেছিল, এটা বিগান হয়েছে কোথায়? ইংল্যান্ডে এটা হয়েছে কখন? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়টাতে এটা হয়েছিল। কেন? যখন একটা মিডল ক্লাস সোসাইটির কি গ্রো হয়েছিল আর অ্যাভেলেবিলিটি হয়েছে কিসের? রিলেটিভ ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন। তার মানে আমরা কি পেলাম এখন পর্যন্ত, যে এটা 19th century 20th century একটা ফেনোমেনন, এটা ইংল্যান্ডে একটু বেশি হয়েছে আর সেখানে মিডল ক্লাসটা অনেক গ্রো করছিল, এটা একটা কারণ। আর একটা হচ্ছে কি comparatively or relatively inexpensive, মানে কম কি
খরচার আপনার কি ট্রান্সপোর্টেশন সুবিধা যখন নিলেন। ট্রান্সপোর্টেশনের হলো এতটুকু ক্লিয়ার কিনা? ইয়েস আচ্ছা, এরপরে আপনি আগান। The creation of commercial airliner industry following the Second World War and the subsequent development, jet aircraft 1950 signaled the rapid growth and expansion of international travel. তার মানে এবার ব্যাখ্যা করছে যে এই কমার্শিয়াল এয়ারলাইনার চলে আসছে আবার কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কি পরে, এরপর কি জেট এয়ারক্রাফট 1950 যে সিগন্যাল করছে যে র্যাপিড গ্রোথ এন্ড এক্সপেনশন ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ট্রাভেল ইন্টারন্যাশনাল ট্রাভেল। তার মানে এবার সেইটা সাপোর্টিং ডিটেলস কিন্তু এটা যে কেন ওই যে একটু আগে বললো যে ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশনের কারণে এখন কি বেড়ে যাচ্ছে ট্যুরিজম মানে সেক্টরটা আরো গ্রো করছে। এরপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে কি আরো এয়ারক্রাফটের কথা বলছি, এয়ারক্রাফট চলে আসলো, এটা আরো কি গ্রোথ এক্সপেনশনটা কি আরো কি ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেল, এই তো বা ইন্টারন্যাশনালি যে ট্রাভেলিং করা এটা বেড়ে গেছে, রাইট? আচ্ছা, দ্য গ্রোথ led to development of major new industry. এই যে গ্রোথটাই আলটিমেটলি কি ট্যুরিজম বলে একটা ইন্ডাস্ট্রির জন্ম দিয়েছে। In turn, international tourism became the concern of number one key. A number of governments since it not only provided new employment, এই দেখেন এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরিজম কি হয়ে গেছে, একটা became concern of a number of key world government, মানে অনেক দেশের গভর্নমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ কনসার্ন হয়ে গেছে। কারণটা কি, not only provide job employment opportunity but also provide a means of earning foreign exchange. কি বুঝলেন যে এই সেক্টরটা কেন জনপ্রিয় হয়ে গেছে গভর্নমেন্টের কাছে? কারণ এটা এমপ্লয়মেন্ট যেমন এনশিওর করছে, হ্যাঁ রেমিটেন্স সরি যে আর কি বলে গ্রস মানে কি ডোমেস্টিক ইনকাম যেটাকে বলি, আর এক কথা জিডিপি অথবা এটাই বলতে পারেন যে এক্সপোর্ট যে মানুষের যে টাকা পয়সা, এক কথা ইকোনমিটা ব্লুম হচ্ছে, এই তো বাইরে থেকে ফরেন কারেন্সি আসছে, রাইট? কারণ টুরিস্ট যখন দেশের বাইরে থেকে আসে তার সাথে তার টাকাও তো আসে, কি বলেন? আলটিমেটলি আমরা কি পুরো বলুন তো এবার কি হচ্ছে এই প্যারাগ্রাফে, ঘটনা কি ঘটছে? ট্যুরিজম নিয়ে কথাবার্তা হচ্ছে, ট্যুরিজম ডেভেলপমেন্ট নিয়ে, ট্যুরিজম ডেভেলপমেন্টের পরে এমপ্লয়মেন্ট এবং ফরেন এক্সচেঞ্জটা বাড়ছে, মানে সব মিলিয়ে হলো ট্যুরিজমটা সেক্টরটা কিভাবে গ্রো করেছে, তার পেছনে কারণ কি, এরপর এখন এটা একটা ইন্ডাস্ট্রি কি করে, একটা ইন্ডাস্ট্রির রূপ লাভ কি করে করেছে। পাপড়ি আপনি আছেন আমাদের সাথে? ফাইন, তাহলে এইভাবে করে আইডিয়াটা বুঝতে পেরেছি না? সবাইকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি এটা বারবার আমি মেজবা ভাইকে এই জন্য রেফার করছি, তার পেছনে যুক্তি হলো মেজবা ভাই এই টাইপটা সম্পর্কে আমাকে লাস্ট ক্লাসে বললেন, তো আমি মেজবা ভাইয়ের মাধ্যমে, হি ইজ দ্য এভরি পারসন ফিগার, রাইট? উনার মাধ্যমে আমি সবাইকে এটা বলতে চাই, ট্রাস্ট মি, আমাদের আইএলটিএস ক্লাসে ত্রুটি কোথায় জানেন? আমি শেয়ার করে দিই আপনাদেরকে, হ্যাঁ আমি চাই আপনারা ভালো ব্যান্ডেজ করতে পান। হ্যাঁ, ঝামেলা হলো আমরা এটার জন্য আমরা যে সেন্টার গুলোতে আছি আমরা দায়ী এটার জন্য, যে আমরা যেটা করি ফার্স্ট ক্লাস থেকেই আপনাদেরকে কেমব্রিজের বই নিয়ে আপনাদেরকে ব্রেনে ঢুকিয়ে দিলাম, আইএলটিএস মানে কেমব্রিজ। তখন আপনারা তো এটাকে মুখস্থ করার পেছনে লেগে পড়েন, কারণ আপনাদের তো আদত এটা আছে, আমরা তো জাতিভাবেই মুখস্থ বিদ্যা খুব এক্সপার্ট, রাইট? তো আমরা কি করি, তখন মুখস্থ বিদ্যার দিকে চলে যাই, কখনোই স্কিল গ্রো করার চেষ্টা করি না। আর অনেকে আছে শুধু শর্টকাট খুঁজে। এই সমস্ত মানুষগুলোকে স্কিলের কথা বলতে গেলে বকা খেতে হয়, বলে যে এমনি কি পড়ায়, কোনো টিপস টেকনিক্স দেয় না, শর্টকাট ওয়ে বলে না, তখন আপনি খারাপ টিচার হয়ে গেছেন। যে দেখবেন তো আন্দাজে কিছু লাখ গেল কি লাখ, চোখে মুখে লাখ টাইপের কিছু কথা বলবে রাস্তার উপরে ক্যানভাসের মতো, সে কিন্তু খুবই পপুলার। ওরে বাবা, সে অনেক টিপস টেকনিক দেয়, অনেক স্যাম্পল দেয়, অনেক ফরম্যাট আমাকে দেয়, আলটিমেটলি জানে না এগুলো দিয়েই যে আপনাকে সে আপনার ডিস্ট্রাকশনটাকে একদম শেষ পয়েন্টে নিয়ে যাচ্ছে, কখনোই না। উচিত হচ্ছে কি জানেন, আপনারা যেটা করতে পারেন, ট্রাস্ট মি, যারা লিস্ট অফ হিয়ারিং এ স্ট্রাগল করছেন তাদেরকে একটা বলি, কারণ আমরা তো একটু আগে এটা প্রমাণ করলাম যে একটা প্যারাগ্রাফকে আলটিমেটলি না পড়ে উত্তর পাওয়াটা খুব একটা সহজ না, এটাকে আপনি সেফ ওয়ে বলতে পারেন না যদি না আপনি পুরো প্যারাগ্রাফটাকে পড়েন। তাহলে উচিত কি আপনারা যখন প্র্যাকটিস করেন, একজন দুইজন তিনজন বন্ধু মিলে যখন প্র্যাকটিস করেন, আপনাদের কাজ হলো এইটা, কোনো প্রশ্ন সলভ করতে যাওয়া দরকার নাই, আপনাকে কোনো প্রশ্ন সলভ করা দরকার নেই। আপনি যে সেটা করেন যে একটা প্যারাগ্রাফ পড়ে একবার পড়ে তার মেইন পয়েন্টটা কি নিয়ে আলোচনা হচ্ছে এটাকে একটা জায়গায় লিখে রাখেন। একটা জায়গায় প্রথমে একবার পড়ে একটা প্যারাগ্রাফ থেকে আপনি কি বুঝতে পারলেন তাকে কি করতে বলছে একটা জায়গায় লিখে রাখেন।
এবার প্রয়োজনে আপনি পড়লেন, আপনি পড়ে একটা জিনিস বুঝলেন, এবার আরেকজন পড়ে তাকে বলেন যে একই সময়ের মধ্যে তুমি একবার পড়ে আমাকে বলো তুমি কি বুঝছো। এবার হচ্ছে দুজনের আন্ডারস্ট্যান্ডিং কে আপনারা কি করেন, কম্পেয়ার করেন। এভাবে করে যদি এই যে স্কিলটা, যে একটা প্যারাগ্রাফ পড়ে তার মেইন বক্তব্যটা বুঝতে পারা যায় কিনা, এই প্র্যাকটিসটা অনেক বেশি দরকার। তাহলে দেখা যাবে লিস্ট অফ হেডিং বলেন আর ইনফরমেশন লোকেটিং বলেন, আপনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন। কারণ আমরা সাব স্কিল গুলো শেখার চেষ্টা করি না। এই যে স্কিমিং এর কথা বলছে, যে একটা প্যারাগ্রাফকে দ্রুততম সময়ের মধ্যে পড়ে কি করে তার মিনিং নিতে হয়, এটা একটু আপনারা প্র্যাকটিস করেন। তাহলে আমরা এই প্যারাগ্রাফটা আমি যেভাবে আপনাদের পড়ালাম এভাবে করে আপনি পড়ে জাস্ট লিখেন। তাহলে আমরা কি বুঝলাম এখানে, কি করে ট্যুরিজম সেক্টরটা কি কি কারণে এটা ইংল্যান্ডে এটা মোটামুটি কি হয়েছে, ব্লুম হয়েছে, একটা ইন্ডাস্ট্রিতে এটা রূপ লাভ করেছে, এই নিয়ে তো বলেছে আমাদেরকে, বলেছে কিনা? জি স্যার। আচ্ছা, এই আইডিয়াটা নিয়ে এবার আমরা কোথায় যাব বলেন তো? অপশন দিব। এবার আমরা অপশনে চলে আসবো, রাইট? অপশন হচ্ছে আমাদের ফার্স্ট কাজ কি, দেখেন এখানে একটা উত্তর কিন্তু ওরা এক্সাম্পল হিসেবে করে দিয়েছে, সেটা হচ্ছে এই প্যারাগ্রাফের জন্য উত্তর কোনটাই নিয়েছে, 8 নাম্বারটা। তাহলে 8 নাম্বারটাকে আপনি ক্রস আউট করে দেন। কেন? কারণ একটা হেডিং কখনো কি হয় না, বারবার হয় না। একটা হেডিং কখনো কি একের বেশি বার ইউজ হবে না, হবে না এটা নিশ্চিত। 100%। ঠিক আছে কিনা? কারণ একটা প্যারাগ্রাফের তো মানে দুটো প্যারাগ্রাফের তো হেডিং একইটা হতে পারে না, রাইট? দুটো প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা একইটা হতে পারে না, এই জন্য একটা অপশন কখনো রিপিট হবে না। তাহলে এটা আপনি ক্রস আউট করে দেন। এবার আপনি একটা একটা করে বিসমিল্লাহ বলে এখান থেকে পড়া শুরু করেন। আর আপনার ব্রেনে তো আছে যে প্যারাগ্রাফে আমি কি পেয়েছিলাম, রাইট? আচ্ছা, এবার আমরা আসি। কি বললো? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম। কি বলছে এখানে, কিওয়ার্ডটা কি? এটা হচ্ছে ইকোনমিক, এরপর বলছে সোশ্যাল। তার মানে এই যে সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, তার মানে ট্যুরিজমের গুরুত্ব তাৎপর্য কোন ক্ষেত্রে, ইকোনমিক ক্ষেত্রে এবং কি সোশ্যাল। এবার চিন্তা Social. করেন আমরা যে প্যারাগ্রাফটা পড়ে আসছি, এই পুরো প্যারাগ্রাফে কি শুধু এটা বলেছে যে কিভাবে ট্যুরিজমের কারণে অনেক টাকা পয়সা ইনকাম হচ্ছে, অনেক টাকা ইনকাম হচ্ছে, কিন্তু একটা রেফারেন্স ছিল শেষের দিকে Economic. একটু করে বলেছিল যে এটার জন্য কি হচ্ছে, এই যে ফরেন আর্নিং ফরেন এক্সচেঞ্জ। ইকোনমিক ডেভেলপমেন্ট। ট্রাস্ট মি, 90% ক্যান্ডিডেটস যারা কিওয়ার্ড ডিপেন্ডেন্ট পদ্ধতিতে যাবে, সে তো আর পুরো প্যারাগ্রাফটা পড়ছে না, সে কি পড়বে, সেখান থেকে অপশন থেকে কিওয়ার্ড নিল, এই যে ইকোনমিক কথাটাকে পেয়েছে, আবার এখানে দেখলো যে এই প্যারাগ্রাফের গিয়ে শেষের দিকে কি সে কে এই যে আর্নিং ফরেন কে এক্সচেঞ্জ কথাটা পেয়েছে, সে মেরে দিবে হচ্ছে কি 1 নাম্বারটা হচ্ছে কি বিয়ের জন্য হেডিং। এই যে কিওয়ার্ডের প্রেমে পড়া, আমি বারবার আপনাদের নিষেধ করি, এটা হচ্ছে আপনার জন্য ট্র্যাপ। আইএলটিএস ইচ্ছে করে এটা করে, আইএলটিএস তো জানে যে আপনাকে কি করে আটকাতে হয়, রাইট? এটা কিন্তু যারা প্রশ্ন করে তারা জানে। এই জন্য বারবার বলছি শব্দের প্রেমে পড়া যাবে না। কারণ আমি ইকোনমিক যদি ধরি, তার মানে আমি কি বলতে চাচ্ছি, আমি তো আপনাদের একটু আগে বলেছি হেডলাইন কখন হয়, এই অপশনটাকে হেডলাইন মনে করা মানে পুরো প্যারাগ্রাফে শুধু এটা নিয়ে আলোচনা হবে। তো আমি কি পুরো ঘুরে ফিরে প্যারাগ্রাফ কথা জুড়ে হবে। শুধু কি ঘুরে ফিরে শুধু ইকোনমিক কোন জায়গায় কি হচ্ছে, কোন দেশ কত টাকা ইনকাম No, করছে, no, no. কত বিলিয়ন ডলার আপনার ইনকাম হচ্ছে, কে কত করছে, এই সমস্ত আলোচনা ছিল। একটু করে শেষের দিকে যাই বলছে ফরেন এক্সচেঞ্জ ইনকাম হয়, তো তার মানে তো এটা না পুরো প্যারাগ্রাফে আপনি শুধু কি টাকা পয়সার কথা বলেছেন। সো প্লিজ ডোন্ট গেট কনফিউজড। আরেকটা ইস্যু হচ্ছে কি, এখানে আবার সোশ্যাল ইস্যুটা বলেছে। তো যেটা অনেকে নেই। বলতে পারে যেহেতু এখানে জব সেক্টরও হলো, সেই হিসাবে তো সোশ্যাল বলতেই পারি। আসলে কিন্তু না, সোশ্যাল সিগনিফিকেন্স বলতে এইটা না, জব সেক্টর আলটিমেটলি কি হয়ে যাবে, সেটা ইকোনমির আন্ডারে পড়ে যাবে, রাইট? তার মানে আমরা কি 1 নম্বর অপশনটাকে রাখতে পারবো? না। নো, ফাইন। কিন্তু রাখতে না পারলেও একটা কাজ ঠিকই করে যাব, যে প্রত্যেকটা অপশন যেটা পড়ে যাব তার কিওয়ার্ড গুলোকে মার্ক করে রেখে যাব, যাতে সেকেন্ড প্যারাগ্রাফের জন্য সেকেন্ড প্যারাগ্রাফ পড়ে যখন আসবো তখন আবার আর সময় বেশি না লাগে, রাইট? ঠিক আছে, এরপর চলে আসেন। এরপর হচ্ছে কি, দ্য ডেভেলপমেন্ট অফ ম্যাস ট্যুরিজম। ট্যুরিজম। কি মনে হচ্ছে? এটাই স্যার, এটা আমরা পাইছি, ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা হয়েছে। মানে পুরো প্যারাগ্রাফ মিলে কি, শাকিল একটু নয়েজ করছে কি? Yes, sir. এক্সকিউজ মি, নয়েজ কোথায় থেকে হচ্ছে? ফাইন,
থ্যাংক ইউ। তবে দেখেন ওই যে বলেছিলাম যদি একটা অপশনকে আপনি হেডিং হিসেবে নেন, আমি তো বারবার বলেছি ওই অপশনে যে কথাটা থাকবে এটাকে ঘুরে ফিরে আপনি অনেকবার পাবেন। তাহলে 2 নম্বরে কি বলছে, রাইট, ডেভেলপমেন্ট অফ ম্যাস ট্যুরিজম, কি করে ম্যাস ট্যুরিজমের ডেভেলপমেন্ট হলো। দেখেন তো আপনি এই প্যারাগ্রাফটাতে আসেন, তার আগাগোড়া শুধু কি কিভাবে ডেভেলপ হলো, কিভাবে এটা একবার বলেছে কি হয়েছে সেটা, এক্সকিউজ মি নয়েস হচ্ছে, প্লিজ মিউট করেন। একবার বলেছে এটা কি মিডল ক্লাস গ্রো করেছে, তার সাথে কি বেড়েছে, এক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশনের জন্য বেড়েছে, আবার সেটা বললো কমার্শিয়াল যখন এয়ারলাইনার আসছে তখন বেড়েছে, রাইট। এরপর আবার কি বলছে এটা মেজর কি ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হলো। তাহলে পুরো বিষয়টা তো কিভাবে ট্যুরিজম কি হলো একটা ইন্ডাস্ট্রিতে কি রূপ লাভ করলো। তার মানে মোটামুটি মনে হচ্ছে আমাদের কি 2 নম্বরটা উত্তর, বি না সরি 2 নম্বর অপশনটা উত্তর, রাইট। কিন্তু জি। এখনো আমি আপনাদেরকে বলি কি এক্সাম হলে তো আপনি আমাকে পাবেন না তো, তাই না? এভাবে করে তো আপনাকে বুঝিয়ে দিবে না। এক্সাম হলে আপনার মনে কনফিউশন থাকবে, এই জন্য বলি এটা যদি মনে হয় এটাকে একটু পাশে পারলে একটু টিক করে রেখে যান, রাইট। কারণ যতক্ষণ না আমি পরেরগুলো পড়ে শেষ করছি আমি তো নিশ্চিত না যে আসলে কোনটা, হয়তো দেখা যাবে এটার থেকে আরো ক্লোজলি ম্যাচ করে এরকম একটা একটু পরে আছে, তখন আপনি কি করবেন, রাইট। Yes. ঠিক আছে, এরপর একটু পড়ি তাহলে। মেজর ভাই পড়েন 3 নম্বরে কি বলেছে, ট্রাভেল ফর দ্য ওয়েলথি। ট্রাভেল ফর দ্য ওয়েলথি, রাইট, মানে কি যারা সমৃদ্ধশালী। Rich. মানে সমৃদ্ধশালীদের জন্য travel। তাদের জন্য শুধু ট্রাভেলিং। তার মানে কি এই অপশনটা যেই প্যারাগ্রাফের হেডিং হবে সেখানে শুধু কি রিচ মানুষরা কি মানে- করে, যারা অ্যারিস্টোক্রেট যারা আছে তারা কি করে ট্রাভেল করতো তাদেরকে নিয়ে গুণগান হবে, এরকম কোন গুণগান নো স্যার। নোটেড, রাইট, বাদ। এরপর আসেন তো 4 নাম্বারটা, এই যে পাপড়ি পড়েন 4 নাম্বারটা পড়েন। আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম, মানে ওই যে আর্নিং ফরেন দেখেন কি মারাত্মক, এক্সকিউজ মি কন্ট্রোল, আপনি মিউট করে ফেলেন, মিউট করে ফেলেন, আপনার এখানে অনেক নয়েজ আসছে। দেখেন 4 নম্বরটা একদম মানে কনফিউজড করার জন্য মানে যত আয়োজন সেটা কিন্তু সে 4 নম্বরে রেখেছে আপনার জন্য, আরো মানে কনফিউজ করবে আপনার। কেন? দেখেন আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম, এই কথাটা হুবহু এখানে আছে কিনা বলেন তো? আচ্ছা স্যার, Yes, লাস্ট sir, লাইন last আছে। line. এই যে এই লাইনটা ফাতিমা কি বলেন, ইয়েস স্যার, Yes, লাস্ট sir. লাইন। একদম হুবহু এই কথাটা আছে কিনা ইয়েস, Yes, sir. একটু একটু সবাই খেয়াল করেন। এই যে লাস্ট লাইনটা বাট অলসো কি, এই যে এই জায়গা থেকে Produce a means of Earning foreign আর্নিং ফরেন exchange. এক্সচেঞ্জ। তার মানে এবার দেখেন অনেকেই প্রশ্ন করবে, এই যে এবারও আমি আবার একই কথা বলবো, যারা কিওয়ার্ড ডিপেন্ডেন্ট পদ্ধতি অথবা এবার বলেন তো এই যে গোলাম রাব্বি আপনি আছেন, গোলাম রাব্বি, ইয়েস স্যার। ওই যে যারা ফার্স্ট বাক্য আর লাস্ট বাক্য পড়তো, এই লাস্ট বাক্য পড়লে তাদের কাছে এখন উত্তর কোনটা মনে হবে? লাস্ট বাক্যে কি বলেছে, এই যে ফরেন কি আর্নিং ফরেন এক্সচেঞ্জ, তো লাস্ট বাক্যটা পড়লে তো তার মনে হবে কি পুরো প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলছে সে, foreign Foreign exchange. ফরেন এক্সচেঞ্জ নিয়ে কথা বললো। তাহলে আপনি যে এই যে মানুষ যারা বলে ইউটিউবে তারা কোনো লাইসেন্স আছে কিনা তাদের এই কথার? আমার তো No, মনে হয় sir. না, মানে এদের কোনো লাইসেন্স আছে কিনা এই কথাটা বলার, যে লাস্ট বাক্য পড়ে নাকি আপনি হেডিং পাবেন। তো লাস্ট বাক্য পড়লে তো এখানে মনে হচ্ছে এটা যে জব এমপ্লয়মেন্ট হচ্ছে, মানে এমপ্লয়মেন্ট জব সেক্টরস গ্রো করছে, আর সেখানে কি হচ্ছে ফরেন মানে কি আপনার আর্ন হচ্ছে, এক্সচেঞ্জ কি মানে ফরেন এক্সচেঞ্জ আপনি কি আর্ন করছেন। তাহলে এটা পড়লে তো আপনি উত্তর কোনটা নিয়ে নিবেন বলেন? তাহলে তো আপনি বলে ফেলবেন যে উত্তর Number হচ্ছে 4 কোনটা, option. এই যে 4 নম্বরটা আপনি উত্তর হিসেবে Number নেবেন। 4 option. কিন্তু হেডলাইন মানে কি? হেডলাইন মানে কি এটা যে এই তথ্যটা একটু করে থাকলেই শুধু হবে? নো স্যার, হেডলাইন হতে তো না, পুরো প্যারাগ্রাফে শুধু কি ফরেন এক্সচেঞ্জ আর্নিং নিয়ে শুধু কি তারা গুণগান গাইবে। আপনি কি Yes. ওই যে দুটো পপুলার ওয়েজ ইউটিউবে মানুষ বলতে বলতে কি মুখের ফেনা তুলে ফেলছে, এক নাম্বার হচ্ছে কিওয়ার্ড ডিপেন্ডেন্ট ওয়ে, আর একটা হচ্ছে কি করা প্যারাগ্রাফের লাস্ট বাক্য আর ফার্স্ট বাক্য পড়ে উত্তর নেওয়া। দেখেন দুটো কিন্তু কি কনফিউজিং, প্রমাণিত হলো কিনা Yes, sir. শাকিল, প্রমাণিত হলো কিনা? Yes, sir. এরপরেও তো আপনারা আকরাম স্যারকে একটা থ্যাংক ইউ দেন না। আমি কি Thank you, sir. Thank you, sir. দৈর্ঘ্যে একটু কম, বয়সে একটু কম Sir, বলে কি একটু- Jazakallah, Jazakallah. sir. হ্যাঁ আপনাদের একটা কি থ্যাংক ইউ পাই না? ঠিক আছে কিনা? এরপরে তো একটু দেখেন এই মানুষগুলো আমাকে একটু বলবে না যে থ্যাংক ইউ স্যার, কত কষ্ট করে এগুলো আপনাদের জন্য বের করতে হয়। আচ্ছা ঠিক আছে, তার মানে লাস্ট লাইন পড়ে উত্তর পাওয়া যায়
ফার্স্ট সেন্টেন্স পড়ে উত্তর পাওয়া যায়, কিওয়ার্ড ডিপেন্ডেন্ট ওয়েতে গেলে হেডলাইন ম্যাচিং এর উত্তর পাওয়া যায়, এই কথাগুলোকে বেদাত মনে করে, ইনোভেশন মনে করে এগুলো থেকে বেরিয়ে আসা উচিত। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে এটা যে আমরা অনেক সময় আমরা যারা ট্রেনার আছে আমরা মনে করি যে আমি প্রথম বাক্য পড়ে গেস করতে পারি পুরো প্যারাগ্রাফের কি বক্তব্যটা কি, তার মানে আমার যারা ক্যান্ডিডেটস আছে ক্লাসে যারা পার্টিসিপেন্টস থাকে তারাও হয়তো বা একইভাবে বুঝতে পারবে। বিষয়টা তো তা না। আপনি একজন ট্রেনার, আমি একজন ট্রেনার, আমরা কতদিন ধরে পড়াচ্ছি, আমার এক্সপিরিয়েন্স নিশ্চয়ই একজন আমার পার্টিসিপেন্টের মতো হবে না। তো আমি আমার মতো করে কেন আমার পার্টিসিপেন্ট চিন্তা করে না, এই চিন্তা করাটাও কিন্তু রং। ঠিক আছে, Yes, sir. ফাইন। এবার হচ্ছে 5 নাম্বার, শাকিল পড়েন 5 নাম্বার অপশনটা কি বলছে? Sir, difficulty in recognizing the economic effects of tourism. ডিফিকাল্টি তার মানে প্রবলেম হচ্ছে, Difficulty তাই না? বোঝাচ্ছে বা কোথায় প্রবলেম? recognizing রিকগনাইজিং দ্য ইকোনমিক ইফেক্টস অফ ট্যুরিজম। মানে ট্যুরিজমের যে একটা ইকোনমিক ইফেক্টস মানে কি কন্ট্রিবিউশন, রাইট? ট্যুরিজমের যে ইকোনমিক কন্ট্রিবিউশন আছে এটা রেকগনাইজ করতে গিয়ে কি হচ্ছে, ডিফিকাল্টি হচ্ছে, অসুবিধা হচ্ছে। মানে বুঝতে পারছে না গভর্নমেন্ট আসলে কি ট্যুরিজম সেক্টর থেকে আর্ন হচ্ছে না হচ্ছে না, এটা আলটিমেটলি কি খুব ডিফিকাল্ট ডিসাইড করা। বিষয়টা কি এমন কিনা? এরকম কোনো আলোচনা কি আমরা পেয়েছি বলেন? না, স্যার। একদমই পাইনি। দ্যাট মিনস দ্য অ্যানসার ইজ এটা হবে না। ফাইন। এবার হচ্ছে আমি একটু গোলাম রাব্বির কাছে যাব। গোলাম রাব্বি, আপনি কি একটু কষ্ট করে আমাকে এই যে 6 নাম্বারটা পড়ে শোনাবেন কিনা? Yes, sir. The contribution of air travel to tourism. হ্যাঁ, এর মানে কি বলেন, কি বলেছে এখানে? Sir, air travel এর contribution tourism এ। দ্য কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল টু ট্যুরিজম, তার মানে কি কন্ট্রিবিউশন, কিসের কন্ট্রিবিউশন? এয়ার ট্রাভেলের, তার মানে প্লেন, এয়ারক্রাফটস এগুলোর আর কি। হ্যাঁ, ট্যুরিজমে এদের ভূমিকা কি? দেখেন একটু করে কিন্তু ছিল কিনা? ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, ফাতিমা ছিল কিনা? Yes, sir. একটু করে কিন্তু আপনার ছিল যে ওই যে কি বলে এটাকে এয়ারক্রাফটের কথাবার্তা একটু করে কিন্তু শিখে কিন্তু বলেছিল, রাইট? একটু করে কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই যে এটার জন্য কিন্তু এক্সপ্যান্ড হয়েছে, বলেছে যে একটু করে এখানে কিন্তু বলেছে যে কি এয়ারক্রাফট এক্সপানশন অফ ইন্টারন্যাশনাল Commercial. ট্রাভেল। রাইট, কিন্তু পুরো প্যারাগ্রাফে তো আর এটা নিয়ে কথা বলেনি, একটু করে বলেছে। এই যে শুরুতে যেটা বলেছে একটু করে বললে এটা কখনোই কি হবে না, আনসার হবে না। Answer হবে অ্যান্সার না। হেড লিস্ট অফ হেডিং এর অ্যান্সার হবে না, রাইট? Yes. তার মানে এটাও বাদ দিলাম কিনা? Okay. ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, যে ফাতিমা এবার লাস্টটা পড়েন, যে 7 নাম্বারটা পড়েন অপশন। The world impact of tourism. হ্যাঁ হ্যাঁ, দ্য The ওয়ার্ল্ড world ইমপ্যাক্ট অফ tourism. মানে ট্যুরিজমের একটা গ্লোবাল ইমপ্যাক্ট। Yes, sir. ওয়ার্ল্ড ইমপ্যাক্ট মানে কি গ্লোবাল Global ইমপ্যাক্ট, রাইট? এটা নিয়ে কোনো কথা পেয়েছি? No way. হ্যাঁ, এটা নিয়ে ওভাবে করে পুরো প্যারাগ্রাফে গ্লোবাল ইমপ্যাক্ট নিয়ে একটু করে ধরুন ওয়ার্ল্ড ওয়াল কথাটা আছে, গ্লোবাল ইমপ্যাক্টটা একটা এক্সপ্যান্ড করেছে, কিন্তু তার ইমপ্যাক্ট সারা পৃথিবী জুড়ে তার একটা ইমপ্যাক্ট। গ্লোবাল ইমপ্যাক্ট মানে কি অ্যাক্রস দ্য ইউনিভার্স, সব জায়গায়। এই নিয়ে কিন্তু আলোচনা এখানে নাই। তাহলে কি আমার বির জন্য তাহলে বেস্ট অপশন কোনটা? The second is The Right? the development of mass tourism. ডেভেলপমেন্ট অফ হোয়াট? ম্যাস Mass tourism. ট্যুরিজম, রাইট? আচ্ছা, তাহলে নিশ্চিতভাবে উত্তর নিতে পেরেছে কিনা আমরা? Yes, sir. শিওর স্যার। এবার চিন্তা করেন তো সবাই একটু, ওয়েট আ সেকেন্ড, যে আমরা লিস্ট অফ হেডিংটা কিভাবে করলাম। আপনি যে ধাপগুলো চিন্তা করেন, ফার্স্ট আমরা কি করেছি বলেন তো? পুরো প্যারাগ্রাফটাকে একটু কি পড়েছি, Yes. পড়ে প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা বোঝার চেষ্টা করলাম, সেই আইডিয়াটাকে মাথায় আমি স্টোর করলাম, স্টোর করে একটা একটা করে আমি অপশনগুলো পড়ে পড়ে দেখলাম কোনটার সাথে আমার ওই আইডিয়াটা ম্যাচ করে। তো যেটার সাথে অধিকতর বেশি যায় সেটাকে আমি কি হিসাবে নিচ্ছি? উত্তর হিসাবে, রাইট? Yes, sir. এক্ষেত্রে Yes. আরেকটা জাস্ট যে কথাটা মনে রাখার বিষয়, যখনই আপনি কোনো একটা অপশন নিয়ে কনফিউজ হয়ে যাবেন, আপনি নিজেকে একটা রিভার্স কোয়েশ্চেন জিজ্ঞেস করেন যে আমি যে অপশন নিয়ে কনফিউশনে আছি ওই অপশনকে যদি যে প্যারাগ্রাফের জন্য আপনি হেডিং খুঁজছেন সেই প্যারাগ্রাফের জন্য যদি আপনি চুজ করেন, এর মানে কি আপনি বলতে চাচ্ছেন ওই অপশনটা ওই প্যারাগ্রাফের কি মেইন পয়েন্ট। আর মেইন পয়েন্ট কি সেটা আমি ব্যাখ্যা করেছি আপনাদের। মেইন পয়েন্ট হতে হলে, হেডলাইন হতে হলে একাধিক জায়গায় ঘুরে ফিরে আপনার কি ওই আইডিয়াটা থাকতে হবে। আই হোপ যদি আপনারা নিজে একটু বাসায় ইংলিশ পড়ে কি করে বুঝতে হয় এটা প্র্যাকটিস করেন,
প্যারাগ্রাফটা পড়ে তার আইডিয়াটা ধরতে পারেন, অপশনের বাক্যটা এসে পড়তে পারেন, আর ইনফরমেশনটাকে মাথায় রেখে ক্রস এক্সামিন করতে পারেন। আমি কোনো কারণ খুঁজে পাই না যে কেন আপনার উত্তরটা ভুল হবে। এবার আপনারা আমাকে বলেন। Yes, sir. এখন এটা আপনাদের পর্ব, নাও ইটস ইওর টার্ন, আপনাদের কথা শুনবো এবার। মেজো ভাই, পাপড়ি, আপনাদের কথা শুনবো, কি বলবেন? আপনার সাথে যখন বসি তখন তো সবই সোজা স্যার। এবার কি করব আমি বলেন? That's এই a প্রশ্ন very- উত্তর আমি কি বলবো বলেন? হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্ন উত্তর তো আর কিছু বলার নাই ভাই, যেটা বলছি একদম। practice মেজো করুন। ভাই বলেন, আপনি এর আগে কিন্তু ক্লাস করিয়েছে, এরপরও কিন্তু বলেছেন যে লিস্ট অফ হেডিং এ প্রবলেম হচ্ছে। এবার আপনি বলেন Yeah. আলটিমেটলি এই যে আজকে যে প্রসেসটা আমি করালাম, এখানে কোন পয়েন্টটাতে মানে আপনি হয়তো বা করেন না বলে আপনার উত্তরটা ভুল হয়, কোন পয়েন্টটাতে আপনার কি মনে হয়? আমি স্যার যেটাতে মনে হয়, আমি ধরেন একটা আইডিয়াটা ধরেন বললাম যে বারবার থাকবে, এই জিনিসটা আমি হয়তো অত মানে ডিপলি থিঙ্ক করি নাই, মানে এটা একটা বড় দিক মনে হতে হচ্ছে পারে, আমার কাছে। Sir, আপনি আরেকটা হয়তো নতুন বা ওই point যে আছে। আপনি হয়তো বা কি করেছেন, ওই যে একটা তথ্য পেয়ে গেছেন যেখানে আমরা এখানে পেয়েছিলাম একটু কি আর্নিং ফরেন এক্সচেঞ্জ। Yes, আমার yes, মিসম্যাচ exactly. হয়েছে স্যার, ইনফরমেশন ম্যাচিং আর লিস্ট অফ হেডিং দুইটা তো একসাথেই আছে এখানে, যেটিতে মোস্ট অফ দ্য টাইম মানে একসাথে আসে। টু টাইপ কোশ্চেনস। আর একসাথে আসলে তো আপনার জন্য ঈদের দিন, কারণ এখন আপনার জন্য ঈদের দিন কিন্তু এটা, কারণ একসাথে আসতে মানে কি আপনি তাহলে প্যারাগ্রাফটা একবার পড়ে নিয়ে আগে ইনফরমেশন কোনোটা মিলে কিনা তাও দেখতে পাবেন, আবার তার জন্য হেডিংও দিতে পারবেন। কিন্তু আপনার জন্য হ্যাঁ একসাথে বলেন। বলতে ওইরকম না স্যার, পাশাপাশি তো থাকে, মানে এই হ্যাঁ 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 প্যাসেজে এই কোশ্চেন, ওই প্যাসেজে আরেক কোশ্চেন, হ্যাঁ তো right. সেক্ষেত্রে মানে ওই সবগুলা একই মানে ফর্মুলা ফলো করতেছিলাম, আমার এখানে একটা বড় দিক ছিল।